আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বিপ্লব, অভ্যুত্থান, ২০০০ মানুষের প্রাণ, ৪০,০০০ আহত, অন্ধত্ব, পঙ্গুত্ব অজস্র, সবকিছু ম্লান হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। কারণ যে বাংলাদেশের স্বপ্নে মানুষ এত বড় ত্যাগ স্বীকার করেছে, সে বাংলাদেশ আবার লুণ্ঠিত হচ্ছে ডাকাত দ্বারা। আবার বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ। একদিকে আমেরিকা, অন্যদিকে ভারত, টানাটানি চলছে। বলা হয় রাজনীতির ভাষায় জনগণই সকল শক্তির মূল। আদৌ কি জনগণ? আমরা বুঝি ভোটের মাধ্যমে সরকার গঠন হয়। বাংলাদেশে গত ৫৪ বছর কি ভোটের মাধ্যমে হয়েছে? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি, দেখেছি, রেজাল্ট হয়েছে। আসলে কি তাই? যদি ভোটের মাধ্যমে সরকার গঠন হয়, তবে আমেরিকা বা ভারতের দিকে আমরা তাকিয়ে থাকি কেন? আমরা তো জনগণের দিকে তাকিয়ে থাকবো, তাই তো? তার মানে এই ভোটটা আসলে কিছু না। কোন দলের কত ভোট সব বাদ দেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো দখল হয়ে যাবে। যেখানে দখল করতে পারবে না, সেখানে লাশ পড়বে। আমি আজকে বললাম, লিখে রাখেন। আপনারা হাসিনাকে তাড়িয়েছেন, এর চেয়ে বড় বিপদ আপনাদের দিকে আসতেছে নির্দ্বিধায়। কারণ এই দেশের জনগণ যেখানে ভালো না, সেখানে পলিটিশিয়ানরা ভালো হবে কি করে? সোশ্যাল মিডিয়াগুলো ঘাটলে হতাশ হয়ে যায় যে ১৬ বছরে এত ডান্ডা খাবার পরও রাজনৈতিক দল বা কর্মী বা তাদের অনুগতরা ঠান্ডা হলো না, বাকি জীবনে আর কি করে হবে? আল্লাহ শেখ হাসিনাকে বাঙালি জাতিকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, যে শেখ হাসিনাকে দেখে বাঙালি জাতি অ্যাটলিস্ট হেদায়েতের পথে আসবে। কিন্তু এই জাতি আরো খারাপ দিকে চলে গেছে। তার মানে এই জাতির আর মুক্তির কোনো পথ নেই, কখনোই সম্ভব না। এটা আমি আর কোনো দ্বিতীয় কথা বলবো না। এ জাতি শেষ। আসেন দ্বিতীয় কথা। সারাদিনের অনেক রকম গুজব আজকে ছড়িয়েছে। গুজব না সত্য, না গুজব বলছি, না মিথ্যা বলছি, না সত্য বলছি। প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক কেন? কোন প্রোটোকলে, কোন সিস্টেমে এই বৈঠক হতে পারে? পাশাপাশি অন্তর্বর্তীকালীন বলবো না, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসের সাথে বড় বড় দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু প্রশ্ন হলো, আগে যে দলগুলো একসাথে বৈঠক করে চা খেয়ে হেসে হেসে বেরিয়েছে, এবার ইউনূসের সাথে সবগুলো দল ভিন্ন ভিন্ন বৈঠক করলো, সবার মুখ কালো কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় কি হচ্ছে? গত এক সপ্তাহে ধারাবাহিক বাংলাদেশে একটার পর একটা বড় রকম অরাজকতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশকে অশান্ত করছে। কখন, কেন, কারা? চলুন একটু আলোচনাগুলো তুলে ধরি। আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার কাছে বড় অঙ্কের টাকা পৌঁছে দিয়েছে আওয়ামী ব্যবসায়ীরা। এস আলম, যে এস আলমকে বাংলাদেশে এখন পাহারা দিচ্ছে বিএনপি, ক্লিয়ার। কোন একবার আমরা বিএনপির হাই কমান্ডের নেতাদের সাথে লন্ডনে বসে কথা বলছিলাম, বেশ কয়েক বছর আগে। তো আমি তো আসলে বিএনপির নেতা না, কিছু না, বা আমি পছন্দ করি, আমি আবারও বলি, আমি কিন্তু কোনো রাজনীতির কর্মী না, পেছনে থাকা কোনো পরামর্শক হিসেবে কাজ করি। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দেই। কারণ দলের কর্মী বা নেতা হওয়া মানে মিথ্যা কথা বলা, লুটতারাজ করা, জাতি দেশের কথা না ভেবে নিজের কথা ভাবা, নিজের পকেটের কথা ভাবা। তো আমি হারাম ইনকামে যাব না বলে রাজনীতির সাথে আমার স্বপ্ন এইভাবে মিশাই নাই যে আমি এই পদে যাব, এমপি হব, মন্ত্রী হব, এগুলো আমার কোনো স্বপ্ন নাই। তাই আপনাদেরকে আমি সবসময় সত্যটা বলতে পারি। আর যদি আমার রাজনীতির খায়েশ থাকতো, আমি কিন্তু সত্যটা বলতে পারতাম না। দেখেন, যত বড় জ্ঞানী লোকই হোক সত্যটা বলে না, কারণ তাদের রাজনীতির খায়েশ আছে, বড় পদ লাগবে, এমপি মন্ত্রী হবে। তাই ক্লিয়ার। আসেন মূল কথায় আসে। আমি বিএনপির সিনিয়র নেতাদেরকে বললাম, আপনারা যে আশ্বাস দিচ্ছেন জনগণকে যে হাসিনার পতন হলে বা হাসিনা বিদায় নিলে আমরা দেশকে একটা স্বনির্ভর বাংলা করবেন, এটা করবেন, সেটা করবেন, একটাও করতে পারবেন না। তো বললো, কেন, তোমার এটা কেন মনে হলো? আমি বললাম, হাসিনা বিদায় নেওয়ার পর আপনারা সব ভুলে যাবেন, আপনারা শুধু একটা জিনিসই মনে রাখবেন, এখন আমরা ক্ষমতায় আছি এবং আপনারা হাসিনা হয়ে উঠবেন। বিএনপির স্থায়ী কমিটির বা বড় বড় নেতারা একটু অসন্তুষ্ট হলেন। আমি বললাম যে একটু ব্যাখ্যা দিয়ে বলবো। মনে রাখবেন, 16 বছরে গুম, খুন, ক্রস ফায়ার,
পিলখানা, হেফাজত, যত হত্যাকাণ্ড হাসিনা দ্বারা হয়েছে আপনারা বিচারের দিকে হাঁটবেন না, এগুলো ভুলে যাবেন। কারণ আপনাদের নজর থাকবে 16 বছর খেতে পারিনি, এবার আমাদের পেট ভরে। দ্বিতীয় স্টেজে বললাম যে আপনারা কেন ভুলে যাবেন সেটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এবং আজকের আওয়ামী লীগের লোকগুলো, তাদের উপর আপনারা মানে তাদেরকে আপনারা আপনাদের পকেটে পুরে ফেলবেন। কারণ আওয়ামী লীগ যে অর্থ লুট করে তেল তেল হয়ে গেছে, তেলগুলো এখন আপনারা আপনাদের পিঠে মানবেন। দেখেন ঘটনা কি সত্য না মিথ্যা? আমার দল নিয়ে আমি সমালোচনা করছি, আমি অন্য দলে যাবো না, নিজের দলটাকে নিয়ে করি। আমি দেখেন কি হচ্ছে আসলে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ কাদের ছত্র ছায়া আছে? এটা কি বিএনপি হাইকমান্ড জানে না? জানে। আছে কাদের ধরেন প্রতিটা ডিস্ট্রিক্টে আওয়ামী লীগের নেতারা যে 16 বছর লুটপাট করেছে, এখন এদেরকে পিটিয়ে জেলে দিলে বা দেশ থেকে তাড়ালে লাভ হবে? কিন্তু তাদেরকে নিজের গ্রিপে রেখে তাদের ব্যবসা বাণিজ্য অর্থ করি লুটে নেওয়াই তো রাজনীতি। রাজনীতি কেন করেন? অর্থের জন্য। কেউ দেশ মানুষের ভাগ্যের জন্য রাজনীতি করে? তাহলে 54 বছরে দেশের ভাগ্য এখানে পড়ে থাকে বলেন? শেখ হাসিনা 16 বছর রাজনীতিকে দেশের মানুষের জন্য করেছেন নাকি নিজের পরিবার আর দলের জন্য করেছেন? আগামীতে যারা আসবেন সেম রাজনীতি করবেন। তো আওয়ামী লীগকে কারা নিয়ন্ত্রণ করছেন, কারা পালছেন, তাদের ব্যবসা বাণিজ্যগুলোতে কারা বসছেন? এস আলম কাদের দখলে আছে? আওয়ামী লীগের সবচেয়ে বেশি লুটপাটকারী, দেশকে লুটপাটকারী, ব্যাংকে লুটপাট করেছে যেই ব্যক্তি, যিনি ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে গিয়ে হাসিনাকে 4,500 কোটি টাকা দিয়ে এসছেন দেশকে ধ্বংস করার জন্য, সেই এস আলমের বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য কারা দেখছে? সব বিএনপি নেতা। কারণ এস আলমের সাথে বিএনপির অনেকের পারিবারিক হাই কমান্ড, অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ব্যক্তির পারিবারিক রিলেশন আছে। আমি তাদের নাম ঠিকানা বলতে চাচ্ছি না, আপনারা খোঁজ নিলে জানবেন। আমি যে লন্ডনে 2 বছর আগে যে কথাটি বলেছিলাম, 2 বছর কি 3 বছর আগে, আজকে সেটা সত্য হচ্ছে। আসেন, চট্টগ্রামে ছাত্রদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে, তাদের যে নেতৃত্ব দিয়েছে, সেই ব্যক্তিটা কে ছিল? ইতিমধ্যে আপনারা দেখেছেন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কেন সেটাও জেনেছেন। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন? আতঙ্কের বিষয়টা হলো এই আন্দোলনটার নেপথ্যে কাজ করেছে যারা, তারা হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা, যারা দা চাপাতি বড় অস্ত্র নিয়ে বেরিয়ে এসছে। তারা এই সরকারকে টালমাটাল করার জন্য, এই সরকারকে অস্থিতিশীল করে ফেলে দেওয়ার জন্য আজকে প্ল্যানিং করে সারা বাংলাদেশের বহু জায়গায় ঘটনা ঘটিয়েছে। ময়মনসিংহে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা। 2 নম্বর, রাজশাহীতে হঠাৎ করে একটি দল, তাদের ছাত্র সংগঠন, তারা প্রশাসনিক ভবন বন্ধ করে তালা দিয়ে দিয়েছে, কাউকে মনোনয়নপত্র কিনতে বা জমা দিতে দিচ্ছে না। তারপর সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে, আন্দোলন করে। তখন সেই দলটি বহিরাগতদের, দলটির নাম বলি ছাত্রদল, আমার ছাত্রদল, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকে। খেয়াল করেন। তারপর চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের পাশের যে গ্রামটি, সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, যিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে, দেখেন তিনি উস্কে দিচ্ছেন আন্দোলনকারীদের, মানে গ্রামবাসীদের। আর এই গ্রামবাসীর মধ্যে ঢুকেছে কারা? আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসররা, সন্ত্রাসীরা। কাল রাত থেকে ছাত্রদেরকে প্রকাশ্যে মারধর, কোপাকুপি শুরু। আজকে বিকেল পর্যন্ত টানা চলেছে শিক্ষার্থীদের উপর হামলা। যে ফুটেজগুলো আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, কি দেখলাম? একটা ছাত্রকে বিলের মধ্যে একা পেয়ে, অর্থাৎ ক্ষেতের মধ্যে চারদিক থেকে বড় বড় দা দিয়ে প্রকাশ্যে কোপাচ্ছে। একটা ছেলেকে লম্বা টাইম পিটিয়ে বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিচ্ছে। মানে এই দৃশ্যগুলো কল্পনা করেন, কোন গ্রামবাসী এই কাজ করতে পারে? কোন গ্রামবাসী তো সন্ত্রাসী হয় না। এই আক্রমণগুলো দেখে আপনারা বুঝতে পারছেন পল্টনের লগি বৈঠার ইতিহাস মনে আছে আপনাদের? আওয়ামী লীগের মার, পুলিশের মার, র্যাবের মার, সেনাবাহিনীর মার, বিএনপির মার, শিবিরের মার, এগুলো তো আমরা মোটামুটি সাংবাদিকরা বুঝি কে কোন ধরনের মারগুলো দিতে পারে। পল্টনে একটা ছেলেকে সাপের মতো পিটিয়ে মেরেছিল, মনে আছে? সেই দৃশ্য আপনারা ভুলে যাননি, হয়তো অনেকেই মনে রাখছে। আজকের মারের ধরনগুলো দেখেছেন? গ্রামবাসী ছাত্রদেরকে মারবে, চড় থাপ্পড় ধাক্কা, এতো
কারণ তাদের পাশে একটা বিশ্ববিদ্যালয়, এরা ভালোবাসা দিয়ে আঁকলে রাখবে, এদেরই তো সন্তান এরা, তাই না? এরা এত বড় বড় বগিদা, চাপাতি, রড এগুলো নিয়ে বেরিয়ে এসে প্রকাশ্যে ছাত্রদের কোপাচ্ছে। যে বাবা মার কলিজার ধন কত দূর থেকে, কুড়িগ্রাম থেকে চট্টগ্রামে পড়তে গেছে, রংপুর থেকে গেছে, কুষ্টিয়া থেকে গেছে, ভোলা থেকে গেছে, নোয়াখালী, ফেনী, এই দূর থেকে চট্টগ্রামে পড়তে গেছে না? তো যারা গ্রামবাসী তাদের তো সন্তান আছে, তারা কি এভাবে কাউকে মারে আপনাদের মনে হয়? বলেন। কিন্তু দেখেন কিভাবে ন্যাক্কারজনক ভাবে কুপায় কুপায় তাদেরকে আহত করছে। আইসিইউতে এখনো আছে কয়েকজন। বিশ্ববিদ্যালয়ের দুটো অ্যাম্বুলেন্স দিয়ে তাদের নেওয়া সম্ভব হয়নি, বাস ভর্তি করে নিতে হয়েছে 200-র অধিক ছাত্র হাসপাতালে। আর তাদেরকে উস্কে দিচ্ছে বিএনপি নির্বাহী কমিটির নেতা, তাকে বিএনপি বহিষ্কার করছে। কেন? তাকে বিএনপি নেতারা তুলে থানায় দিচ্ছেন না কেন? তার বিচার করছেন না কেন? এই বহিষ্কারে কিছু যায় আসে? পুরো দেশটাকে এইভাবে ধ্বংস করতেছেন আপনারা। কি বোঝাচ্ছেন দেশের মানুষকে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কেন বহিরাগত নিয়ে প্রবেশ করবে? খুব আফসোস লাগে, এই দলটার জন্য এত ত্যাগ করলাম। এই দলটার পক্ষে ফেসবুকে একটা কথা লিখলে কি পরিমাণ গালি গালাজ আসে, আল্লাহু আকবার। আমার ভিডিও দেখবেন নিচে কোনো গালি আসে না, খুব কম। 1000 কমেন্টের মধ্যে আমি 2টা গালি পাই না আমার ভিডিওর নিচে। কিন্তু যখনই আমি বিএনপি বা ছাত্রদলের পক্ষে আমার ফেসবুকে একটা পোস্ট করি, আমাকে গালি দিয়ে মানুষ ছাপা করে ফেলায়। এত ঘৃণা জমা হয়েছে। এখন আর আওয়ামী লীগ গালি দেয় না, সব এখন বিএনপির গালি দেয়। কারণ শুধু বহিষ্কার করে কি লাভ হচ্ছে বিএনপির বলেন? ময়মনসিংহ ইউনিভার্সিটিতে বহিরাগতরা প্রবেশ করে ছাত্রদের উপর হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তো দেখেছেন, সব কম বেশি দেখছেন। আজকে সিরিজ সারা দেশকে উত্তপ্ত করছে কারা বলেন? মঞ্চ 71, তার আগে বুয়েটের শিক্ষার্থী, তারপর নুরু, আজকে সারা দেশ কি হয়ে গেল আসেন। প্রফেসর ইউনূসের সাথে জামাতের যে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এই বৈঠকটির একেবারেই কোনো মূল্য ছিল না, আমার অ্যাজাম্পশন। কারণ প্রফেসর ইউনূস এই মুহূর্তে খেলার পুতুল। আমি যেটা ধরে নিচ্ছি, এটা আমার তথ্যের আলোকে নয়, অ্যাজ এ আমার অ্যাজাম্পশন বা আমি একটা ধারণা করে বলছি, প্রফেসর ইউনূস তার গদিতে আর নেই, এটা আমার মনে হচ্ছে সাময়িক সময়ের জন্য। এবং আমার কেন যেন মনে হচ্ছে ওয়াকারুজ্জামান দ্বিতীয় ইন্টারিম বা অন্তর্বর্তী সরকার খুঁজছেন এই মুহূর্তে। তিনি জরুরি অবস্থা দিয়ে বা ক্ষমতা দখল করার অনুমতি পাচ্ছেন না, কারণ সেনাবাহিনীর মধ্যে একটা বড় গ্রুপ ওয়াকারুজ্জামানকে ক্ষমতা দখলের অনুমতি দিচ্ছে না। এটা আমি ধারণা, যদি ভুল হয় হতে পারে, জাস্ট ধারণা করছি, যেহেতু আমার কাছে তথ্য নেই। দ্বিতীয়ত, আমেরিকার রাষ্ট্রদূত প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন আগে, আজকে ওয়াকারুজ্জামান বৈঠক করছেন প্রধান বিচারপতির সাথে। আমার ধারণা প্রফেসর ইউনূস বিদায় নিলে কে হবেন অন্তর্বর্তীকালীন প্রধান বা ইন্টারিম প্রধান, এটা ঠিক করার জন্য প্রধান বিচারপতির কাছে গেছেন ওয়াকারুজ্জামান। হয়তো তিনি তাকে প্রস্তাবও করবেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, আর মইনিউর মতো পেছনে সেনাবাহিনী কন্ট্রোল করবে সবকিছু। তার মানে রাজনীতি আবারও অন্ধকারে চলে যাচ্ছে। আমি মনে করি এটা ঠিক। সেনাবাহিনী ক্ষমতা নিক, আগামী 40 বছরের জন্য ক্ষমতা নির্বাচন না হয়। আমার মনের কথা বলতেছি, পাকিস্তানের মতো যেন হয়ে যায় বাংলাদেশ। এই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন, অসভ্যতা, ভণ্ডামি, জাতির সাথে প্রতারণা চিরতরে বন্ধ হয়ে যায়। 16টা বছর যারা এত মানুষের কান্না দেখে, এত গুম, ক্রসফায়ার, প্রতিদিন প্রতিটি পরিবারের কান্না শুনতে শুনতে আমরা টায়ার্ড। তারপরও যে রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য তৈরি হয় না, তাদের মধ্যে কোনো চিন্তা তৈরি হয় না, তাদের নেতা কর্মীদের লুটপাট বন্ধ হয় না, দখলদারিত্ব বন্ধ হয় না, সন্ত্রাসী আচরণ বন্ধ হয় না, এই দেশ তাদেরকে ক্ষমতায় বসিয়ে কি করবে বলেন?